আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারফিন মিতু। শুরুতেই জানিয়ে দেব মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। ছয় মাসে ঘুরে দাঁড়ায়নি অর্থনীতি, নেতিবাচক প্রবণতায় বেশি সিপিডির মূল্যায়ন, আমলাতান্ত্রিক চাপের ভয়ে সংস্কারের সাহস দেখাচ্ছে না সরকার। দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি রিজভির। স্থানীয় নির্বাচনে দলের প্রতিনিধি ঠিক করবে তৃণমূল। যারা দলের নাম ভাঙিয়ে নানা ধরনের অপকর্মে যুক্ত ছিলেন তাদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিয়েছে। সুতরাং কেউ অনৈতিক কাজ করবেন না। প্রধানমন্ত্রী ভারত গেলে হবে দেশের অবমাননা, মন্তব্য বিরোধী দলীয় চিফ হুইপের। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করার অভিযোগ। যেখানে শেখ হাসিনা রয়েছেন দিল্লিতে, সেখানে যদি আবার তারেক রহমান যায়, তাহলে এটার আসলে মিনিং কি দাঁড়াবে? বাংলাদেশের জনগণ বা বিশ্ববাসী এটা কিভাবে দেখবে? ফলে আমরা মনে করি এটা শুধু তারেক রহমান হিসেবে না, বাংলাদেশের জন্য এটা একটা অবমাননাকর ঘটনা হবে। ঢাকার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চায় দিল্লি, জানালেন বাণিজ্যমন্ত্রী। অর্থনীতি এগিয়ে যাবে আশা ভারতীয় হাইকমিশনারের। ডেমোক্রেসিতে ইস্যু থাকবে, আর অন্য হচ্ছে মানুষের কি চায়, আর ওইটা হচ্ছে উন্নয়ন। উন্নয়ন ছাড়া কিছু হতে পারে। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় অধ্যক্ষ সহ 2 আসামির মৃত্যুদণ্ড বহাল, সাজা কমিয়ে 4 জনের যাবজ্জীবন, খালাস 10 জন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত 16 জনের মধ্যে 10 জনকে আদালত বেকসুর খালায় দিয়েছেন, যাদের বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রমাণ হাইকোর্টের দৃষ্টিতে পাওয়া যায়নি। দর্শক শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আমলাতান্ত্রিক চাপের ভয়ে সিদ্ধান্ত গ্রহণ এবং সংস্কারের ক্ষেত্রে সরকার রাজনৈতিক সাহস দেখাতে না পারায় অর্থনীতি পুনরুদ্ধারে কাঙ্ক্ষিত অগ্রগতি হচ্ছে না, এমনটাই মনে করছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সংস্থাটির তথ্য মতে 6 মাসে 95টি কারখানা বন্ধ হয়ে কর্ম হারিয়েছেন প্রায় 62,000 মানুষ। তিনি জানান, 31টি অর্থনৈতিক সূচকের 19টিতেই নেতিবাচক অবস্থা। তৌহিদুর রহমানের রিপোর্ট। বিএনপি সরকারের 6 মাসে অর্থনীতি কতটা ঘুরে দাঁড়িয়েছে সেই মূল্যায়ন নিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির এই সংলাপ। এতে জানানো হয়, গত 6 মাসে মাথাপিছু ঋণ $48,000 থেকে বেড়ে $55,000 পৌঁছেছে। পাশাপাশি বেসরকারি খাতে ঋণ প্রবাহ সর্বকালের সর্বনিম্ন 4.5% নেমেছে, যা চরম উদ্বেগজনক বলছে সিপিডি। মাথাপিছু বিদেশি দায় প্রায় $7,000 বেড়ে গেছে। এটা একটা বড় দুশ্চিন্তার বিষয়। এর আগে আমি বলেছিলাম, সরকার কোনো তার বৈদেশিক দায় দেনা পরিস্থিতির কোনো সম্মুখ মূল্যায়ন করে নাই। ব্যাংকিং সেক্টরের যে তারল্য, সেই তারল্যর ক্ষেত্রেও কমে গেছে। কিন্তু সবচেয়ে চিন্তার যেটা বিষয়, আপনারা দেখেন সর্বকালের ভিতরে সর্বনিম্ন ঋণ গেছে ব্যক্তি খাতের ক্ষেত্রে 4.5% পর্যন্ত। 31টার ভিতরে উন্নতি হয়েছে 12টাতে, আর 19টাতে অবনমন ঘটেছে। গ্যাস সংকটে বন্ধ হয়ে যাচ্ছে সার কারখানাগুলো, গুদাম ভেঙে সার নিতে বাধ্য হচ্ছেন কৃষকরা। কর্মসংস্থান হারিয়েছে হাজার হাজার মানুষ। সমালোচনা করা হয় সরকারের সংস্কার কর্মসূচি নিয়েও। ওনাদের সক্ষমতার অভাব দেখছি, আরেকটা আমরা রাজনৈতিক সাহসের অভাব দেখছি। এই যে জাতীয় রাজস্ব বোর্ডের 2 ভাগ করার সিদ্ধান্তকে ওনারা শেষ করতে পারলেন না। ওনারা যে অর্থ মন্ত্রণালয় থেকে যে ব্যাংকিং বিভাগকে তুলতে পারলেন না, এইটা রাজনৈতিক সাহসের অভাব হিসেবে আমরা দেখছি। রেমিটেন্স প্রবাহে মন্দা, বাণিজ্যিক ঘাটতি বৃদ্ধি, বাজেট বাস্তবায়নের মন্থর গতি এবং বৈদেশিক বিনিয়োগ হ্রাসের মতো বিষয়গুলো পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলেও মনে করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। ওভারসিজ মার্কেটে একটা বড় আমাদের গত 5 বছরে প্রায় আমাদের 55 লাখের মতো বাইরে গেছে। এটা কিন্তু এখন কমে আসছে। আমাদের চেষ্টা করা উচিত কিভাবে শিল্পায়নের মাধ্যমে আমরা শোভন কর্মসংস্থান করতে পারি। সংলাপে বক্তারা বলেন, নতুন কোনো বৈদেশিক ঋণ নেওয়ার আগে বাংলাদেশ ইতিমধ্যে ঋণের ফাঁদে পড়েছে কিনা তা মূল্যায়ন করা জরুরি। এছাড়া সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি ও ভর্তুকি সামলানো সরকারের বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলেও মনে করেন তারা। সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি। তবে কৃষক কার্ড সহ প্রধানমন্ত্রীর ইতিবাচক মনোভাবের প্রশংসা করেছে সিপিডি। হলো 95টি কারখানা বন্ধ হয়েছে। তৌহিদুর রহমান, আরটিভি, ঢাকা।
সংসদ নির্বাচনের চাইতেও স্থানীয় সরকার নির্বাচন অনেক ভালো হবে বলে মন্তব্য করলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তবে স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ এখনও ঠিক হয়নি বলেও জানান তিনি। আগারগাঁয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন টু ইলেকটোরাল সিস্টেম আয়োজিত স্ট্র্যাটেজিক লিডারশিপ ফর বাংলাদেশ লোকাল গভর্নমেন্ট ইলেকশনস বিষয়ে সংলাপে কথা বলেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি আরও বলেন, ঠাকুরগাঁও 1 আসনের উপনির্বাচন 90 দিনের আগেই হয়ে যাবে। কয়েকদিনের মধ্যে তফসিল দেওয়া হবে। আমরা ঠিক জাতীয় নির্বাচন যেটা করেছি, আমরা যেভাবে করেছি তার চাইতে বেটার খারাপ হবে না। আমরা চাইবো তার চাইতে আরও বেটার করার জন্য, কিন্তু সুতরাং ওইটাতে স্ট্যান্ডার্ড আমরাই সেট করেছি, ওই স্ট্যান্ডার্ডের নিচে তো আমরা যেতে পারি না। সুতরাং ওই স্ট্যান্ডার্ড তো থাকবেই, যদি পারি ওর থেকে আরও বেটার করব। দলের নাম ভাঙিয়ে অপকর্মে লিপ্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির নতুন ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন তিনি। স্থানীয় সরকার নির্বাচনে তৃণমূল দলের প্রতিনিধি ঠিক করবে বলেও জানান তিনি। এদিকে বিকেলে এক স্মরণ সভায় দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থান বিএনপির দীর্ঘ 17 বছরের আন্দোলনের ফল। বিস্তারিত ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্টে। ভারপ্রাপ্ত মহাসচিব হিসাবে দায়িত্ব পাওয়ার পর দলের নেতাকর্মীদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন রুহুল কবির রিজভী। পরে দলের নেতাকর্মীদের অনৈতিক কাজ থেকে বিরত এবং গঠনমূলক কাজের মাধ্যমে দলকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি। যারা দলের নাম ভাঙিয়ে নানা ধরনের অপকর্মে যুক্ত ছিলেন তাদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিয়েছেন। সুতরাং কেউ অনৈতিক কাজ করবেন না, গঠনমূলক কাজে থাকবেন। দলকে শক্তিশালী করতে হবে এবং দলের নেতাকর্মীরা যাতে তারা জনগণের প্রতিনিধি হিসাবে কাজ করতে পারে সেই চেষ্টাই তারা করবেন। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের 27তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা হয়। এতে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিএনপি আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যে পরিস্থিতি তৈরি করেছিল তারই ধারাবাহিকতায় 24-এর গণ আন্দোলন সফল হয় এবং হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। অনেকে এই আন্দোলনটা শুধুমাত্র গুটি কয়েক ব্যক্তি নামে চালাতে চায়, কিন্তু আমরা কিন্তু 17 বছর এই বিএনপি এবং আরও অনেক দল মিলে আমরা আন্দোলন করেছি, নির্যাতিত হয়েছি। বেগম খালেদা জিয়া তিনি মিথ্যা মামলায় আসামি হয়ে শাস্তি ভোগ করেছেন। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও কিন্তু সাজাপ্রাপ্ত হয়েছেন এবং লন্ডন থেকে ফিরতে পারেন নাই। স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, সীমাহীন কষ্টে থাকা জনগণ দ্রুত পরিবর্তন চায়। সীমাবদ্ধতার মধ্যেও সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছে সরকার। বেশ কিছু ভালো কাজ শুরু করা হয়েছে, এর ফল যে পর্যন্ত না পাওয়া যাবে বোঝা যাবে না যে কত যুগান্তকারী এসব কাজ। কিন্তু এই কাজগুলি সম্পাদনের জন্য যে শান্তিপূর্ণ অবস্থা দরকার, আমরা বুঝতে পারতেছি যে সেই সময় বিরোধী দল হয়তো দিতে চাইবে না। এ সময় বক্তারা বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন। ওয়ালিদ সিদ্দিকী, RTV, ঢাকা। গণমাধ্যমের সঙ্গে জামায়াতের কোনো দূরত্ব নেই বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। দুপুরে রাজধানীর মিন্টু রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদকদের সঙ্গে বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। সভায় জামাত আমির গণভোটের রায় বাস্তবায়নে তৈরি হওয়া সংকট ও সংসদে বিরোধী দলের প্রতি বিভিন্ন বৈষম্যের বিষয় তুলে ধরেন। এ সময় দেশের স্বার্থে স্থিতিশীলতা বজায় রেখে নিয়মতান্ত্রিক বিরোধিতার পরামর্শ দেন সম্পাদকরা। আমরা গণমাধ্যমের সাথে জামাত ইসলামের কোনো দূরত্ব আছে বলে আমরা মনে করি না। উই আর ট্রাইং, আমাদের সাধ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। পার্লামেন্টে স্পিকার অথবা সরকারি দলের পক্ষ থেকে যে
কি বলবো ইনসাফপূর্ণ কোনো আচরণ আমরা পাইনি, বরং অনেক জায়গায় আমরা বৈষম্যের শিকার হয়েছি। সেগুলো তিনি তুলে ধরেছেন। যারা সাংবাদিকতার মধ্য দিয়ে জাতির কাছে সত্য তথ্য তুলে ধরেন, আমাদের আমির জামাত তাদের সহযোগিতা কামনা করেছেন। যেখানে ফ্যাসিস্ট শেখ হাসিনার রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান, সেখানে সফর করলে দেশকে অবমাননা করা হবে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। অভিযোগ করেন সরকার 180 দিনে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় ক্লাবে পরিণত করেছে। রাজধানীর বাংলা মোটরে দলের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা ও জ্বালানি সরবরাহ নিয়ন্ত্রণে বর্তমান প্রশাসন চরমভাবে ব্যর্থ হয়েছে। বিস্তারিত তৌফিকুল ইসলাম আশিকের রিপোর্টে। বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম 6 মাসের কর্মকাণ্ড পর্যালোচনা নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির এই সংবাদ সম্মেলন। এই সময়কে পুরনো রাজনীতিতে প্রত্যাবর্তন, অব্যবস্থাপনা, অদক্ষতা ও পরিকল্পনাহীনতায় ভরপুর ছিল মন্তব্য করেন দলটির আহ্বায়ক। বিরোধী দলীয় চিফ হুইপ অভিযোগ করেন সরকার নির্বাচনী প্রতিশ্রুতি ও সংস্কারের রূপরেখা উপেক্ষা করেছে। অব্যবস্থাপনা, অদক্ষতা এবং পরিকল্পনাহীনতা থেকেই সরকার যে ফ্যাসিবাদী স্বৈরতান্ত্রিক কাঠামোতে, সেই কাঠামোতেই ফেরত যাচ্ছে। এবং 180 দিনে এটাই প্রমাণিত হয়েছে যে তারেক রহমানের কোনো ধরনের পরিকল্পনা নাই দেশকে পরিচালনা করার। যেখানে শেখ হাসিনা রয়েছেন দিল্লিতে, সেখানে যদি আবার তারেক রহমান যায়, তাহলে এটার আসলে মিনিং কি দাঁড়াবে, বাংলাদেশের জনগণ বা বিশ্ববাসী এটা কিভাবে দেখবে। ফলে আমরা মনে করি এটা শুধু তারেক রহমান বিষয় না, বাংলাদেশের জন্য এটা একটা অবমাননাকর ঘটনা হবে। নাহিদ ইসলাম বলেন লোডশেডিং, জ্বালানি সংকট ও সারের চড়া মূল্যে উৎপাদন বিপর্যস্ত হয়ে পড়েছে। আমাদের অর্থনৈতিক খাতে জ্বালানি, বিদ্যুৎ এবং কৃষি উপকরণের সংকট শিল্প উৎপাদন এবং জীবনযাত্রাকে বিপর্যস্ত করেছে। সিন্ডিকেট ভাঙার বদলে নতুন অংশীদারিত্ব তৈরি হয়েছে। আমরা বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হচ্ছে, সংস্কারগুলোকে বাতিল করে দুর্বল আইন প্রণয়ন করা হচ্ছে। রাজনৈতিক পরিবেশ, গণতান্ত্রিক পরিবেশ ক্রমশ সংকুচিত হচ্ছে। বিরোধী দল, সাংবাদিক এবং প্রশাসনিক কর্মকর্তাদের উপর হামলা, হয়রানি বেড়েছে এবং এর বিরুদ্ধে সিংহভাগের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। একই সঙ্গে ব্যাংক দখল, বাজার সিন্ডিকেটের দৌরাত্ম্য এবং ভিন্ন মতের উপর দমনপীড়ন বন্ধ সহ সরকার সঠিকভাবে দেশ পরিচালনা করতে ব্যর্থ হওয়ায় কড়া আন্দোলনের হুঁশিয়ারি দেন নাহিদ ইসলাম। আমরা তো আজকে স্পষ্টভাবে এটা বলেছি। আর সফলতা দেখেন, এটা তৌফিকুল ইসলাম আশিক, RTV, ঢাকা। আমরা কিন্তু যে জুলাই সনদকে সামনে রেখে সংবিধান সংশোধনের জন্য 12 সদস্যের কমিটিতে বিরোধী দলের 5 জনকে রাখা হলেও তাদের সাড়া পাওয়া যায়নি, এমন অভিযোগ করলেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। রাজধানী সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নমেন্ট স্টাডিজ আয়োজিত নির্বাচন পরবর্তী বাংলাদেশ, রাজনৈতিক প্রতিশ্রুতি ও বাস্তবতা বিষয়ে আলোচনায় এসব কথা বলেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহিরুদ্দিন স্বপন বলেন, রাষ্ট্র সংস্কারের বিষয়ে সরকার যথেষ্ট আন্তরিক, তবে এজন্য রাজনৈতিক ঐক্যমত্য দরকার। আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সে সময় রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্ট সহ দেশের বিচার বিভাগের সামগ্রিক কার্যক্রম তুলে ধরেন প্রধান বিচারপতি। এছাড়া বিচার বিভাগের উন্নয়নে গৃহীত নানা পদক্ষেপের কথা অবহিত করেন তিনি। গত 21 আগস্ট শপথ গ্রহণের পর রোববার থেকে বঙ্গভবনে আনুষ্ঠানিক দাপ্তরিক কার্যক্রম শুরু করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও গতিশীল করতে বন্ধ থাকা সীমান্ত হাট পুনরায় চালু, স্থলবন্দরগুলোকে পূর্ণ সক্ষমতায় কার্যকর করতে চায় দিল্লি, জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সচিবালয় বৈঠকে বিষয়টি জানান ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এদিকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, বর্জ্য ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি নিয়ে বাংলাদেশের সাথে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র। বিস্তারিত বিলাল হোসেনের রিপোর্টে। বিএনপি সরকারের সাথে সম্পর্ক আরও জোরদারে এগিয়ে আসছে বিভিন্ন দেশ, বিশেষ করে ভারতের তৎপরতা চোখে পড়ার মতো। বিভিন্ন মন্ত্রণালয় মন্ত্রীদের সাথে বৈঠক করছেন দেশটির হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার বাণিজ্যমন্ত্রীর সাথে বৈঠক শেষে হাই কমিশনার বলেন, বাংলাদেশকে ছোট মনে করে না ভারত। বলেন, ঢাকা দিল্লির মধ্যে রাজনৈতিক টানাপোড়েন থাকলেও দুই দেশের অর্থনীতি এগিয়ে যাবে। আর সবসময় আমি বলি যে ডেমোক্রেসিতে ইস্যু থাকবে, আর অন্য হচ্ছে মানুষের কি চায়, আর ওইটা হচ্ছে উন্নয়ন। উন্নয়ন ছাড়া কিছু হতে পারে না। আর আমাদের দুই দেশের সাধারণ মানুষ অনেক ট্যালেন্টেড আছে। পলিটিক্স উইল কন্টিনিউ ইন ইটস ওন ওয়ে, বাট বিজনেস সাধারণ মানুষের যা পাওনা আছে ওইটা আমাদের দেওয়ার দায়িত্ব।
আগামী দিন ইট ইজ ভেরি পজিটিভ, লেট ইট টেক ইটস ওন টাইম। ভারত বাংলাদেশ ব্যবসায়িক সম্পর্ক বাড়াতে বিভিন্ন আলোচনা চলছে বলে জানান বাণিজ্য মন্ত্রী। ইন্ডিয়ার সাথে আমাদের দ্বিপক্ষীয় বাণিজ্য আমাদের বাণিজ্যিক অংশীদারদের মধ্যে দ্বিতীয় বৃহত্তম। ল্যান্ড বর্ডারগুলি পুরোপুরি ফাংশনাল করা, আপনার বর্ডার হাটগুলি পুনরায় চালু করা, তারপরে ল্যান্ড বর্ডার দিয়ে সুতা আমদানি যেটা এখন প্রহিবিটেড সেটাকে আবার পুনরায় চালু করা, সাবরুম এবং আরও 2-1টা রাস্তার ব্যাপারে তাদের আমাদের নজরে এনেছেন। এদিন সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্টি ক্রিস্টেশন। পরে সাংবাদিকদের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশে বিভিন্ন খাতে বিনিয়োগ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র। সামনের দিকে আমরা বাংলাদেশ সরকার এবং মার্কিন সরকার ঐক্যবদ্ধভাবে কাজ করব। আমাদের ওয়াটার সাপ্লাই, ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং রিনিউয়েবল এনার্জিগুলোতে তারা আমাদের পিপিপি মডেলে সহযোগিতা করার ব্যাপারে আশ্বস্ত করেছেন এবং এ ব্যাপারে পরবর্তীতে আমাদের অফিসিয়ালি সেক্রেটারি লেভেলে এবং ওনাদের দায়িত্বশীল ব্যক্তিরা আবার বসবেন এবং কথা বলবেন। চীন ও বাংলাদেশের বিভিন্ন সেক্টরে বিনিয়োগে আগ্রহী বলে জানান প্রতিমন্ত্রী। বিলাল হোসেন, RTV, ঢাকা। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় 2 জনের মৃত্যুদণ্ড বহাল রেখে 4 জনের যাবজ্জীবন ও বাকি 10 জনকে খালাস দিয়েছেন হাইকোর্ট। দুপুরে বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী ও বিচারপতি KM রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। রায় নিয়ে অ্যাটর্নি জেনারেল মন্তব্য না করলেও ক্ষোভ প্রকাশ করে দণ্ডপ্রাপ্তদের সাজা মওকুফে আপিল করার কথা জানায় আসামিপক্ষ। জিএম মাহমুদের রিপোর্ট। 2019 সালের 6 এপ্রিল এক নির্মম পৈশাচিকতার শিকার হয় ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী নুসরাত জাহান রাফি। তৎকালীন অধ্যক্ষের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা প্রত্যাহার না করায় আগুন ধরিয়ে দেয়া হয় নুসরাতের গায়ে। পরে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় 10 এপ্রিল মৃত্যু হয় তার। এ ঘটনায় সে সময় ফুঁসে ওঠে গোটা দেশ। 7 মাসের মাথায় তৎকালীন অধ্যক্ষ সিরাজউদ্দৌলা সহ 16 আসামির সবাইকে মৃত্যুদণ্ড দেয় ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। বিচারিক আদালতে সাজার পর আইন অনুযায়ী মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য নথি আসে হাইকোর্টে। দীর্ঘ আইনি লড়াই, রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক শেষে অধ্যক্ষ ও মাদ্রাসা ছাত্র শাহাদাত হোসেন শামীমের মৃত্যুদণ্ড বহাল রাখে উচ্চ আদালত। একই সঙ্গে সাজা কমিয়ে 4 জনকে যাবজ্জীবন এবং বাকি 10 জনকে খালাস দেয়া হয়। আমার সন্তুষ্টি অসন্তুষ্টি যতক্ষণ পর্যন্ত আমি এখানে আছি এইটার স্যাটিসফ্যাকশন এক্সপ্রেস করার কিছু নাই। মৃত্যুদণ্ডপ্রাপ্ত 16 জনের মধ্যে 10 জনকে আদালত বেকসুর খালায় দিয়েছেন, যাদের বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রমাণ হাইকোর্টের দৃষ্টিতে পাওয়া যায়নি। রায়ে হত্যার প্রকৃত রহস্য এখনও উদ্ঘাটিত হয়নি দাবি করে দণ্ডপ্রাপ্তদের সাজা মওকুফে উচ্চ আদালতে আপিল করার কথা জানায় আসামিপক্ষ। আশেপাশের লোক কেউই জানলো না, কেউ শব্দ পেল না, একা একা আগুন লেগে গেল। এই পার্টটুকুর রহস্য এখানে থেকেই গেল। নিম্ন আদালতে যে কোনো মার্ডার কেসকে সেন্সিটিভ করা হয় মিডিয়াতে ব্যাপক প্রচারণার মাধ্যমে, তখনই বিচারকদের উপর একটা সাংঘাতিক রকমের মানসিক এবং সামাজিক চাপ তৈরি হয়, ফলে তারা গণহারে ফাঁসির রায় প্রদান করেন। এদিকে এ মামলায় নিম্ন আদালতে 16 জনকে ঢালাও মৃত্যুদণ্ড দেয়ায় বিচারক মামুনুর রশিদকে বিচার কাজ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। জিএম মাহমুদ, RTV, ঢাকা। হাসিনা পরবর্তী বাংলাদেশে প্রথম গুমের অভিযোগ উঠেছে কোস্টগার্ডের বিরুদ্ধে। বাগেরহাটের মোংলায় জেলে মিরাজ শেখকে সংস্থাটির সদস্যরা তুলে নেয়ার পর কেটে গেছে 4.5 মাস, কিন্তু এখনও মেলেনি তার সন্ধান। স্ত্রীর দাবি, সর্বশেষ কোস্টগার্ডের হেফাজতেই ছিল মিরাজ। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ছেলের সন্ধান চেয়েছেন মিরাজের মা। বিস্তারিত আসিফ হাসানের রিপোর্টে। একটি পরিবার 4 মাসের অপেক্ষা। পরিবারের দাবি, নিজ বসতভিটা থেকে সাদা পোশাকে কোস্টগার্ডের পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার পর থেকে নিখোঁজ মিরাজ শেখ। গ্রামে এতটা অত্যাচার করেছে আমাদের জেলে দিয়ে। গত 10 এপ্রিল সন্ধ্যায় বাগেরহাটের মোংলা জয়মনি এলাকা থেকে কোস্টগার্ডের সদস্য পরিচয়ে মিরাজকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পরিবারের। এরপর থেকেই নিখোঁজ সে। স্পষ্টভাবে লেখা বাংলাদেশ কোস্টগার্ড একটা স্পিড বোট দিগরাজ বেস থেকে যায়, ওইতে আপনার 8 থেকে 10 জন পোশাকে ছিল, আর পল্টনে ছিল 5-7 জন পোশাকে। আমার স্বামীরে নিয়ে
ভিডিও বানানো হয়, আমার স্বামীর হাতে হ্যান্ডকাপ থাকে, ও স্পিড বোর্ডে উঠতে চায়, ওরা ধাক্কা দিয়ে ফালাই দেয়। মিরাজের সন্ধানের দাবিতে মানববন্ধনে করা হয় লাঠিচার্জ, আর উল্টো কোস্টগার্ডের পক্ষ থেকেই মিরাজের পরিবার সহ 44 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা প্রায় 300 জনের নামে মামলা করা হয়। মিরাজের নান গুম করবে, সবাই এই জঙ্গলের ওপার যায়, নদীতে যায়, পায়খানায় পলায়, ওই কোস্টগার্ডের ভয়তে রাইত হইলে সবাই পিড়াইয়া ঘর দুয়ার ভাঙিয়ে চুরিয়ে সব ইয়ে হালায়, কেউই থাকতে পারে না। আর আমরা জেলতে যাই, এরপর আমরাও পলাই থাই, আমরাও বাড়ি থাকতে পারি না কোস্টগার্ডের জ্বালাতনে। এই নিয়ে 23 এপ্রিল মংলা থানায় সাধারণ ডায়েরি করে পরিবার। এরপরও কোনো সন্ধান না পাওয়ায় সুপ্রিম কোর্টে রিট আবেদন করা হয়। গত 12 জুলাই হাইকোর্ট কোস্টগার্ডকে 15 কার্যদিবসের মধ্যে নিখোঁজ মিরাজ শেখকে খুঁজে বের করে আদালতে হাজির করার নির্দেশ দেন। শুধুমাত্র কোস্টগার্ড না, আপনারা আন্তঃবাহিনী অথবা একটা নিরপেক্ষ তদন্ত দল দিয়ে তদন্ত করেন যে আসলে কি হয়েছে। ওই সময় এই যে ওনারা বলছেন যে ফোনে কোস্টগার্ডের সাথে কথা বলছেন, কে কথা বলছে, কত মিনিট কথা বলছে, কথার ভয়েস কি ছিল, ল্যাঙ্গুয়েজ কি ছিল, এই সবগুলো যদি নিরপেক্ষভাবে নিয়ে আসা হয় তাহলে এই গুমের রহস্য উদ্ঘাটন হবে। মানবাধিকার কর্মী নূর খান লিটন সরকারকে বিষয়টি দ্রুত সুরাহা করার দাবি জানান। পুরা বাহিনীর বিরুদ্ধে কিন্তু আমরা অভিযোগ দিচ্ছি না। বাহিনীর যে সমস্ত সদস্যরা এই ঘটনার সাথে যুক্ত, আমাদের পক্ষ থেকে দাবি থাকবে সেই মানুষদেরকে চিহ্নিত করা এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা। পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের সময় দেশে গুমের অসংখ্য ঘটনা ঘটলেও বর্তমান সরকারের সময় এটিই প্রথম অভিযোগ বলে প্রতিবেদনে উল্লেখ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। আপনি হয়তো তখন ছিলেন না। আসিফ হাসান, RTV, ঢাকা। রোগী সেবায় উই কেয়ার মোর তথা আরও বেশি যত্ন প্রতিপাদ্যে 20 বছর পূর্তি উদযাপন করেছে কন্টিনেন্টাল হসপিটাল। এ উপলক্ষে বৃক্ষরোপণ ও বিশেষ সেবা দেওয়া হয়। সোমবার বিকেলে রাজধানীর গুলশানে হসপিটালের লবিতে 20 বছর পূর্তি উদযাপন অনুষ্ঠিত হয়। এতে কন্টিনেন্টাল হাসপাতালের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, পরিচালনা বোর্ড সদস্য, চিকিৎসক, নার্স সহ সব পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। হাসপাতালটির চেয়ারম্যান আহমেদ ইসমাইল হোসেন দাবি করেন, আধুনিক চিকিৎসা সুবিধা, উন্নত প্রযুক্তি, অভিজ্ঞ চিকিৎসক এবং রোগী কেন্দ্রিক সেবাকে এক ছাদের নিচে একত্রিত করে উন্নত ও বিশেষায়িত স্বাস্থ্যসেবার গন্তব্যে পরিণত হয়েছে। শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 6 মাসে ঘুরে দাঁড়ায়নি অর্থনীতি, নেতিবাচক প্রবণতায় বেশি, সিপিডির মূল্যায়ন, আমলাতান্ত্রিক চাপের ভয়ে সংস্কারের সাহস দেখাচ্ছে না সরকার। দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি ডিএসপির। স্থানীয় নির্বাচনে দলের প্রতিনিধি ঠিক করবে তৃণমূল। প্রধানমন্ত্রী ভারত গেলে হবে দেশের অবমাননা, মন্তব্য বিরোধী দলীয় চিফ হুইপের। স্থানীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করার অভিযোগ। ঢাকার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চায় দিল্লি, জানালেন বাণিজ্য মন্ত্রী। অর্থনীতি এগিয়ে যাবে আশা ভারতীয় হাইকমিশনারের। এবং ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় অধ্যক্ষ সহ 2 আসামির মৃত্যুদণ্ড বহাল, সাজা কমিয়ে 4 জনের যাবজ্জীবন, খালাস 10 জন। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ একটাই। দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।